পারমিশন তো দেওয়া আছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হচ্ছে বলেন, না প্রশ্ন লেগে। বলেন। স্যার এই যে আমরা স্যার এই কয়েকদিন আগে থেকে দেখছি স্যার বিভিন্ন ব্যাংকে লেখা স্যার, যেমন সোনালী ব্যাংক পিএলসি, উত্তরা ব্যাংক পিএলসি বা পূবালী ব্যাংক হ্যাঁ হ্যাঁ, পিএলসি, স্যার এগুলো তো স্যার আগে পিএলসি, আগে তো পিএলসি লেখা ছিল না স্যার। তাহলে এই হঠাৎ করে এখন কেন পিএলসি লেখা স্যার, মানে পাবলিক লিমিটেড কোম্পানি লেখা পাবলিক কেন স্যার লিমিটেড এখন? কোম্পানি, আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে আগে শুধু ছিল লিমিটেড। খুব ভালো কোশ্চেন করছেন, আগে শুধু ছিল লিমিটেড, যে সোনালী ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, এগুলো ছিল জি কিনা, স্যার। লিমিটেড। জি স্যার। এখন ওই লিমিটেড আর দেয় না, এখন হয়েছে পাবলিক লিমিটেড, পিএলসি দিচ্ছে। আচ্ছা, জি এর স্যার। কারণ হচ্ছে এটা আসলে কিছুই না, ওই লিমিটেড আর ওই পিএলসির মানে একই, মানে একই। পাবলিক লিমিটেড কোম্পানি, ওই লিমিট আগে শুধু লিমিটেড দিয়ে প্রকাশ করতো, এই নিয়মটা গভর্নমেন্ট চেঞ্জ করে এটাতে বলছে যে আচ্ছা ঠিক আছে, এখন থেকে পাবলিক লিমিটেড কোম্পানি পুরাটাই লিখবা। মানে এই ছাড়া বেসিক কোনো পার্থক্য নেই, ভিতরের মেকানিজমের বেসিক কোনো পার্থক্য নাই। এগুলো হচ্ছে স্যার মানে ওই যে মেকানিজম সেম। আপনি যেটা বোঝালেন স্যার, ধরেন যেটা আমার যদি 40 কোটি শেয়ার থেকে 10% আমি ছেড়ে দিই, এখানে কি ব্যাংকের 20% বা 10% মালিক কি জনগণ? হ্যাঁ, ব্যাংকের 20% মালিক জনগণ। এই জন্য কি স্যার পাবলিক লিমিটেড বলছে? এই জন্য পাবলিক লিমিটেড বলছে, মানে জনগণের কাছে দায়বদ্ধ কোম্পানি, বুঝছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। তো আমি ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট গুলো একটু বলে দেই আরেকবার। স্টক মানে হচ্ছে যে কোম্পানি ওনারশিপ, এতক্ষণ ধরে বললাম, একটা ক্ষুদ্র অংশ কোম্পানির ওনারশিপ কেনা। বন্ড মানে হচ্ছে গভর্নমেন্ট যদি লং টার্মে মোর দ্যান 1 ইয়ারের জন্য আপনার কাছ থেকে ঋণ নেয়, তাহলে সেই দেখা যাচ্ছে 5 বছরের জন্য ঋণ নিল, 5 বছর পরে আপনি মূল টাকা ফেরত পাবেন, এবং এই ইন্টারেস্ট রেট রেট অনুযায়ী 12%, যদি বাংলাদেশ 12% প্লাস, তো 12% প্লাস রেটে আপনি প্রতি বছর বছরে সুদ পাবেন, এবং এই সুদের টাকাটা মানে ইন্টারেস্টের টাকাটা আপনি প্রতি 6 মাস অন্তর আপনার অ্যাকাউন্টে জমা হবে। সিকিউরিটিস, এই সব ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট গুলোর একটা মোটা দাগে সিকিউরিটিজ বলা হয়, কারণ আপনার একটা সিকিউরিটিজ, একটা কাগজ দিয়ে দেয়, ওই কাগজ দেখাইলে আপনার টাকা ব্যাক দিবে। ব্যাক দিতে বাধ্য হলে কোম্পানি বা ওই গভর্নমেন্টের এগেনস্টে আপনি কোর্টে যেয়ে মামলা করতে পারবেন। বিল মানে হচ্ছে শর্ট টার্মে, বন্ড হচ্ছে লং টার্মে, এই ক্ষেত্রে শর্ট টার্মে যদি গভর্নমেন্ট আপনার কাছে less than 1 year-এর জন্য ঋণ নেয়, তাহলে সেটাতে আমরা বলতেছি বিল। এবং এটাতে খুব মানে বেশি করে আপনারা শুনবেন ট্রেজারি বিল, আর এটাতে বলে ট্রেজারি বন্ড, খুব মানে কমন, মানে দেখবেন যারা ইনভেস্ট করে তারা এইগুলো খুব জানেন। তো এইখানে আমি ডিফারেন্সটা একদম খুব পিন পয়েন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, যে আমি যদি শেয়ারের দাম, শেয়ার বাজারে আছে কোম্পানির ওনারশিপ আমি কিনলাম কিছু অংশ, সেই কিছু অংশের দাম খুব বেড়ে গেল, মানে তাইলে কোম্পানির কি লাভ? আর যদি কমে যায় তাতেও কি কোম্পানির কোনো লস আছে? কি মনে হয়? জি স্যার, আছে স্যার। কি লস আছে বলেন তো? স্যার আমার কেনা দামের থেকে যখন শেয়ার আমার কোম্পানির বেশি দামে বেচতে হবে স্যার, তখন তো স্যার কোম্পানির লস অবশ্যই হবে স্যার। না না না, এটা তো হচ্ছে মূল্য। ধরেন আপনি কোম্পানির কাছ থেকে আহ, 1 লক্ষ লক্ষ টাকার পরিমাণ শেয়ার কিনছিলেন, মানে প্রতি শেয়ারের দাম যদি 10 টাকা হয়, আপনি হচ্ছে 10,000 শেয়ার কিনছিলেন। তো আপনার এই 1 লাখ টাকার দামের সেই শেয়ারটা দেখা যাচ্ছে যে দাম বেড়ে 2 লাখ টাকা হয়ে গেল, ডাবল হয়ে গেল। এতে কি কোম্পানির মানে মূল কোম্পানি যেখানে কোম্পানি চলতেছে সেখানের কি কোনো মানে লাভ লস আছে তাদের? আপনি তো তাহলে সেটা, তো স্যার নাই স্যার, ইনভেস্ট তো পারে স্যার। সে তো 1 লাখ টাকায় আমাকে দিচ্ছে, মানে সে তো 1 লাখ টাকায় তার স্টক করা স্যার, ধরেন, কিন্তু হ্যাঁ স্টক লাভ করা, লস তো আমার হবে স্যার। লাভ লস তো আপনার হচ্ছে, লাভ কিন্তু লস ওই কোম্পানির কি কোনো লাভ লস আছে? না স্যার। আছে, ওই কোম্পানির লাভ লস আছে। স্যার, স্যার যত তখন কি পার্সেন্ট শেয়ার বিক্রি করে নাই ওইটার লাভটা আছে কোম্পানির। হ্যাঁ, এটা একটা লাভ আছে, এটা এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছেন, এটা একটা লাভ আরো আছে। কি স্যার, আরো ধরেন আমাকে যে ইন্টারেস্টটা দিল স্যার, ওই ইন্টারেস্টের উপর একটা লাভ করবে না কোম্পানি? হ্যাঁ, কোম্পানি আপনারা মানে সে আপনারা ইন্টারেস্ট দিবে কেন, আপনারা ডিভিডেন্ড ডিভিডেন্ড দিবে, মানে লাভের একটা অংশ দিবে আপনারে। জি স্যার। মানে যে লাভ করবে তার একটা ক্ষুদ্র অংশ আপনাদের মানে একটা পার্সেন্টেজ আপনারা শেয়ার করবে। যাই হোক, এখন দেখি যদি দাম বাড়ে তাহলে কি হবে, ইনভেস্টররা অ্যাট্রাক্ট হবে, কারণ এটা দাম বাড়তেছে, ওই যে আমি অল্প দামে কিনে বেশি দামে বেচতে পারবো, এই এতে সবাই ইনভেস্ট করতে যাবে। তাহলে এবং মার্কেটে তাদের কনফিডেন্স বাড়বে যে হ্যাঁ আমাদের কোম্পানির শেয়ার বাড়ে। এখন দামটা কি এমনি এমনি বাড়ে? দাম কিন্তু এমনি বাড়ে না। যদি কোম্পানির অপারেশন ভালো হয়, কোম্পানি মার্কেটে ভালো করতে থাকে, কোম্পানি দেখতেছে যে প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো করতেছে, মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স পাচ্ছে, তখনই দাম বাড়ে। দাম কিন্তু আপনা আপনি বাড়ে না, কথাটা বুঝতে হবে। মানে দাম মানে বেড়ে গেল মানে অলৌকিক কারণে বেড়ে গেল, হ্যাঁ এটা বাংলাদেশে একসময় হয়েছে, অলৌকিক কারণে বেড়ে গেছে, অলৌকিক কারণে কম কমে গেছে, এই জন্য আপনারা বলতে পারেন যে হ্যাঁ অলৌকিক কিন্তু সেগুলো ছিল হচ্ছে দুর্নীতি। তো ওই দুর্নীতির কথা আসলে একাডেমিক সেক্টরে আসলে আমরা বলতে চাই না। তো
ওইরকম স্যার কাজটা করলে শেয়ার বলেন। স্যার শেয়ারের ডিমান্ড বাড়লে কোম্পানি কিভাবে বোঝে যে শেয়ারের ডিমান্ড বাড়ছে, এখন দাম বাড়ায় দেওয়া লাগবে? না, কোম্পানি তো দাম বাড়ায় না, কোম্পানি তো একবার বেচে দেয় ক্ষান্ত। এটা হচ্ছে স্টক এক্সচেঞ্জে চাহিদা এবং যোগানের বেসিসে নির্ধারিত হয়। অর্থাৎ আপনার একটা কোম্পানির শেয়ার আছে, 5টা কোম্পানি আছে, তার মধ্যে একটা কোম্পানির শেয়ার সবাই কিনতে যাচ্ছে, মানে চাহিদা বেশি কম বাজারে, কিন্তু যে পরিমাণ ছিল সেই পরিমাণই তো আছে, তাহলে কি দাম বাড়বে। আবার যখন স্যার এই দামটা নির্ধারণ কি কোম্পানি করে দেয় স্টক নাকি এক্সচেঞ্জ, কমিশন থেকে করে দেয়? স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশের ক্ষেত্রে, অন্যান্য দেশের ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জের কাজ এটা। আর ডিএসসি কমিশন হচ্ছে, সিএসসি থেকে করে দেয়? হ্যাঁ, আর কমিশন হচ্ছে অনুমতি দেয় যে হ্যাঁ তুমি শেয়ার এবার পাবলিকে যাইতে পারো, এত এত কোটি টাকার ইকুইটি তোমার অনুমোদন দেওয়া হলো। তো যখন দাম বাড়ে তখন ক্যাপিটাল সংগ্রহ করা তার জন্য সুবিধা হয়ে যায়। কথা বুঝতেছেন? যার কারণে কোম্পানি এক্সপানশন করতে পারে, ইচ্ছা করলে কোম্পানিটা আরো সাইজ তখন তারা বাড়তেছে। এবং এই দামটা কিন্তু এমনি বাড়ে না, দামটা কিন্তু কোম্পানি যখন ভালো করে, অপারেশন যখন তাদের ভালো দেখায়, বা কোম্পানির আর্নিং যখন ভালো হয়, মানে মূল কোম্পানির যখন অপারেশন ভালো হয়, তখন আলটিমেটলি দাম বাড়ে। সো এটা একটার সাথে আরেকটা রিলেটেড। অলৌকিক কারণে বাড়া বা কমা হয় না, উল্টো কারণে দেখা যায় যদি কোম্পানির স্টকের দাম যদি কমে যায়, সেটা ইনভেস্টরের কনফিডেন্স নষ্ট হয়, যার কারণে আপনার নতুন ক্যাপিটাল তারা পায় না, যার কারণে আপনার এক্সপানশনটাও কমে যায়, বা মানে কোম্পানির সাইজ তখন ছোট হয়ে আসে, তখন কর্মীদের ছাড়াই করতে হয়। বা ওই একজন একটা কথা বললেন যে আমি 10% শেয়ার ছাড়লাম, সেটার দাম প্রচুর বেড়ে গেল, কিন্তু আমার হাতে তো অনেক শেয়ার আছে, তখন তো আমি তার থেকে 5% বেশি হিউজ ইনকাম করতে পারতেছি। করে তখন আমি কোম্পানির, মানে যে মালিক তারও কিন্তু এটার সাথে লাভ লসের একটা মানে যেটা, যারা মূল মালিক, যারা প্রথম প্রতিষ্ঠাতা, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা একটা ইম্প্যাক্ট আছে। আচ্ছা, এর এই পর্যন্ত ক্লিয়ার হইলে আমি একটু সামনে যাইতে যাচ্ছি, যেহেতু টাইম কম, একটুখানি রেসপন্স করেন। স্যার ওই যে যখন স্যার কোম্পানিটা যখন গ্রো করবে স্যার, তখন তো নতুন ইনভেস্টর আসবে স্যার, তখন এই ইনভেস্টরটাকে কন্ট্রোল করবে কি কোম্পানিটা নাকি স্টক স্টক মানে? ইনভেস্টরের কন্ট্রোল করবে না কেউ, ইনভেস্টর টাকা দিবে স্টক এক্সচেঞ্জে। যদি জি স্যার। নতুন শেয়ার তারা ইস্যু করে, কোম্পানি দেখা যাচ্ছে নতুন করে আরো কিছু শেয়ার ইস্যু করলো, 10% ছাড় ছিল, তখন নতুন করে আরো কিছু সিকিউরিটিজ বা কিছু শেয়ার ইস্যু করলো, সেই ইস্যুকৃত শেয়ার গুলো তো মানুষের কাছে বেচবে, কার মাধ্যমে বেচবে? তখন স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বেচবে। কিন্তু সেটা প্রথমবার যখন বেচে, তখন সেটা বলা হয় আইপিও অফারিং, মানে ইনিশিয়াল পাবলিক অফারিং। জি স্যার, তো বুঝছি আইপিও স্যার। কি ছিল, সেই টাকা কে নিবে? ওই কোম্পানির লোকজন নিয়ে যাবে। আচ্ছা, লাভের অংশ দুই ভাগ করে সাধারণত কোম্পানি। একটা কিছু অংশ লাভ আকারে আপনার ডিভিডেন্ড আকারে দিয়ে দেয়, আর কিছু অংশ আবার ইনভেস্ট যখন ধরেন আপনার লাভেরই তো কিছু অংশ আবার ইনভেস্ট করতেছে, সেই ইনভেস্টের পার্সেন্টেজও কিন্তু আপনার সাথে যুক্ত হয়। কথা বুঝতেছেন কিনা? যখন এক্সপানশন হয়, যারা অল্প শেয়ার কিনছিল, তাদেরও তো লভ্যাংশের একটা অংশ আবার রিইনভেস্ট হচ্ছে, তো তারাও কিছু পাবে না? বুঝছেন আমার কথা? জি স্যার, বুঝছি স্যার। মানে দুই ভাবে কোম্পানি লাভটারে ডিসবার্স করে। লাভ হয়েছে 100 টাকা, দেখা যাচ্ছে 50 টাকা আপনারা দিয়ে দিল, 50 টাকা আবার নতুন একটা মেশিন কিনলো বা নতুন ইনভেস্ট করলো, তো তারও মালিক কিন্তু আপনি হচ্ছেন, মানে তারও সেই মালিকানারও কিছু অংশ আপনার থাকতেছে। তো সেই ক্ষেত্রে কোম্পানি কি করে, যে কোম্পানি নতুন করে কিছু আপনার শেয়ার দিয়ে দেয়, কিছু অংশ শেয়ার দিয়ে দেয়, যে আপনার কাছে মোট 10টা শেয়ার ছিল, আপনার কোম্পানি আরো 2টা শেয়ার এক্সট্রা দিল ফ্রিতে, মানে ডেভিডেন্ড হিসাবে। কথা বুঝছেন? মানে নতুন ইনভেস্ট করলো তারা। স্যার যে কোম্পানি বেশি লাভ করে, এই কোম্পানি যখন পাবলিকের কাছে শেয়ার বিক্রি করে দিচ্ছে, এখন 20% শেয়ার যদি বিক্রি করে দেয়, তাহলে ওই 20%-এর লাভ তো কোম্পানি পাচ্ছে না, তাহলে কোম্পানির লস হচ্ছে না এটা? কোম্পানির লস হচ্ছে না, কোম্পানি বলতে তো আসলে কোম্পানির মালিক পাচ্ছে না, হ্যাঁ, মালিক তো হ্যাঁ, প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা তারা। প্রতিষ্ঠাতা 100%-এরই লাভ পাইতো, কিন্তু বিক্রি করার কারণে 20%-এর লাভ সে হারায় ফেললো। হারাই ফেলতেছে, এট দ্য সেম টাইম তার লাইবিলিটিস কমে যাচ্ছে। পাবলিক লিমিটেড কোম্পানি তো মালিক থাকে না, তারা তো হচ্ছে কাগজ, কোম্পানি তো আইন দ্বারা সৃষ্ট। এখন কথা হচ্ছে যে কোম্পানি হচ্ছে হিউজ ঋণ নিল, ঋণ নিয়ে দেউলিয়া হয়ে গেল, কোম্পানি তো চালায় কারা? চেয়ারম্যান, তারপরে থাকে হচ্ছে এমডি, সিইও, এই ধরনের পদে বসে থাকে সেই প্রতিষ্ঠাতারা এই পদগুলো কন্ট্রোল করে। আলটিমেটলি তারাই কিন্তু কোম্পানিটাকে কন্ট্রোল করতেছে। কিন্তু লায়াবিলিটিস মানে দায়, দায় কিন্তু তারা পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ার কারণে দায় কিন্তু জনগণের উপর ছেড়ে দিল। তাহলে যদি কোনো সমস্যা ঘটে, সেই দায় কিন্তু তার একা নেওয়া লাগতেছে না। আচ্ছা, এটা প্রথম সুবিধা। দ্বিতীয় সুবিধা হচ্ছে যে ট্যাক্স। যখন পাবলিক লিমিটেড কোম্পানি হবেন, তখন কিন্তু ট্যাক্সের পরিমাণে আপনি কিছুটা কর্পোরেট ট্যাক্সের আওতায় চলে যাবেন। কিন্তু যদি আপনার ব্যক্তি মালিকানায় কোম্পানি থাকতো, তখন কিন্তু আপনি ব্যক্তি মালিকানার কর
দিতে হইতো, সেটা কিন্তু ওয়ে মোর দ্যান আপনার ওই অর্গানাইজেশন ট্যাক্স। তো মানে সে যে 20% ছেড়ে দিচ্ছে, তাহলে তার মাথার উপরে দায় কমতেছে, ট্যাক্স ছাড় পাচ্ছে, আরো অন্য অন্য সুবিধা সে পাচ্ছে, এই জন্যই সে ছেড়ে দেয়। জুবাইর, পরিষ্কার? জি স্যার, মানে রিস্ক থেকে কিছুটা মানে রিস্ক রিলিফ কমে মানে গেল। পাওয়া হ্যাঁ, যায়, শুধু রিস্ক না, রিস্কটা কমে গেছে। ট্যাক্সও কমে গেল। হ্যাঁ হ্যাঁ। তো এইসব কারণেই হচ্ছে মানুষ। আর আরেকটা বিষয় হচ্ছে এক্সপানশন। এক্সপানশনটা একটা বিরাট বড়, কারণ আপনি যখন ব্যক্তি মালিকানায় থাকবে বা পার্টনারশিপে থাকবে, তখন কিন্তু বিশাল বড় কোম্পানি তৈরি করা যায় না, অনেক লিমিটেশন থাকে। কিন্তু যখন পাবলিক লিমিটেড হবে, তখন কিন্তু আপনি অর্গানাইজেশন আকারে চালাইতে পারবেন। মানে আমাদের ধরেন বড় বড় কোম্পানিগুলো কিভাবে চলে, যে সিইওর মাধ্যমে চলে, বিভিন্ন প্লান্টে জিএম দিয়ে দেয়, দিয়ে কিন্তু আপনার একটা বিশাল একটা প্রকাণ্ড কোম্পানি তৈরি করতে পারবেন পাবলিক লিমিটেড হলে। কিন্তু সেটা কিন্তু ব্যক্তি মালিকানায় ভার্চুয়ালি ইম্পসিবল, মানে নিয়ারলি ইম্পসিবল। এটা আরেকটা কারণ, কারণ এক্সপানশন যখন আপনি হিউজ পরিমাণ করবেন, তখন কিন্তু আপনি ওই লাইব্রেরি নিজের ঘরে নিতে পারবেন না, এবং ওইটা আপনার ম্যানেজ করাটাও টু মাচ ডিফিকাল্ট হবে। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি হলে যখন আপনি অর্গানাইজেশন প্রতিষ্ঠা করে ফেলতেছেন বা একটা কর্পোরেশন প্রতিষ্ঠান করে ফেলতেছেন, তখন কিন্তু আপনার এক্সপানশনে কিন্তু আপনার সুবিধা হচ্ছে। কথা বুঝছেন জুবাইর? জি স্যার, বুঝছি। আচ্ছা, যাই হোক, এখন আসি আরেকটা, আসি মানি মার্কেট। একদম সহজে যদি বলি, মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেট, দুই ধরনের মার্কেট আমরা দেখতে পাই। মানি মার্কেট হচ্ছে আপনার ওই যে আপনার মানে বিল, বিল, এই বিলটাই সাধারণত মানি মার্কেট অনেকে। আর এই যে বন্ড আর স্টক, এইগুলো হচ্ছে আপনার ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল বলতে কি, আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন তার তার এগেনস্টে কোনো সেই কোম্পানির কোথাও একটা মেশিন বা ল্যান্ড কিছু একটা কেনা আছে, এই জন্য বলতেছি আমরা ক্যাপিটাল। গভর্নমেন্ট যে আপনার কাছে বন্ড দিয়ে ঋণ নিচ্ছে, এর জন্য কোথাও একটা গভর্নমেন্ট একটা প্রজেক্ট করতেছে, কোথাও কোনো কিছু একটা কিনতেছে, ফিজিক্যাল কোনো কিছু একটা ঘটতেছে, এই জন্য এটা ক্যাপিটাল মার্কেট বলা হয়। আর হচ্ছে বিল হচ্ছে যে শর্ট টার্মের জন্য গভর্নমেন্ট ঋণ নিয়ে থাকে, গভর্নমেন্ট বা কোম্পানি, এই জন্য সাধারণত এটারে আমরা মানি মার্কেট বলতে। শুধু ট্রেজারি বিল না, এখানে ট্রেজারি বিল আছে, কমার্শিয়াল পেপার আছে, তারপরে হচ্ছে রিপারচেস এগ্রিমেন্ট আছে, ইত্যাদি। আহ এই মানি মার্কেটে একটা বিষয় হচ্ছে যে রিস্ক খুব কম, কেননা হচ্ছে গভর্নমেন্ট আপনারে মূল টাকা ফেরত দিচ্ছে, আর আপনি তো ইন্টারেস্ট পেয়েই যাচ্ছেন, কিন্তু রিটার্ন কম। রিস্ক কম হইলে সেখানে রিটার্নও কম হবে। কিন্তু আপনি যদি হাই রিটার্ন চান, তখন কিন্তু রিস্কও বেড়ে যাবে। যেমন ক্যাপিটাল মার্কেটে এই যে বন্ড, স্টক, এগুলোর ক্ষেত্রে কি হয়, যে আপনার রিস্ক হাই, কিন্তু ক্যাপিটাল গেইনের মানে আপনার চান্স অনেক বেশি। তো এইখানে এই মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেট একটা ছোট্ট পার্থক্য দিয়ে দিছি, এটা দেখে নিয়েন, বলেই তো দিলাম। এটার ডিটেলসে যাচ্ছি না আমি। এটা মোটামুটি শেয়ার মার্কেট বুঝছেন কিনা, যদি বোঝেন তাহলে আমি আরেকটুখানি আপনার ক্লিয়ার করে দিচ্ছি একদম প্র্যাকটিক্যালি। স্যার কোম্পানি যদি বড় রকমের লস খায় তাহলে কি মানে বন্ডে যে লোনটা দেয় ইন্টারেস্টটা দেয় সেরকমই দিবে নাকি না, মানে দিবে না, কমিয়ে দিবে দিবে না, বা দিবে না, দিবে না, দেখাচ্ছি দেখাচ্ছি, ওয়েট একটু দেখেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে গেলাম, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে গেলাম, আর আরেকটা হচ্ছে সিডিবিএল। আচ্ছা, আরেকটা জিনিস আপনারে দেখানো হয়নি, সেটা হলো ডিপি। ডিপি, ডিপি ফুল মিনিং। ধরেন আপনি যে শেয়ারটা কিনবেন, ডিপি, এই যে ডিপোজিটরি পার্টিসিপেন্ট। ডিপি মানে হচ্ছে ডিপোজিটরি পার্টিসিপেন্ট, বা আমরা যেটারে বাংলাদেশে ব্রোকার হাউস বলে চিনে থাকি। ডিপোজিটরি পার্টিসিপেন্ট বা ব্রোকার হাউস মানে এই যে শেয়ার গুলো যে আপনি কিনবেন, স্টক এক্সচেঞ্জ তো এগুলো রেকর্ড রাখবে, ভালো কথা। স্টক এক্সচেঞ্জ ধরে নেন ব্যাংকের হিসাবে সেন্ট্রাল ব্যাংক, কথার কথা, ব্যাংকের সাথে যদি তুলনা করি, কিন্তু আপনার তো একটা অ্যাকাউন্ট খুলতে হবে, সেই অ্যাকাউন্টে তো ওই শেয়ার ইলেকট্রনিক্যালি জমা রাখতে হবে। এই অ্যাকাউন্ট আপনারা মেনটেন করে দেবে কে? মেনটেন করে দেবে এই ব্যাংকের মতো। ব্যাংকে যেমন টাকা রাখি, শেয়ার রাখার জন্য মানে স্টক রাখার জন্য এই ডিপোজিটরি পার্টিসিপেন্ট বা ব্রোকার হাউস, এটা মানে আপনারা এই সুবিধাটা দিয়ে থাকে। ব্যাংক যেমন আপনার টাকা রাখার সুবিধা দিয়ে থাকে,
এই শেয়ার রাখার সুবিধা দিয়ে থাকে হচ্ছে ডিপি বা ব্রোকারেজ হাউস। এখন দেখি যেমন বাংলাদেশের ডিপি কারা আছে, যেমন ধরেন লিস্ট অফ ব্রোকারেজ হাউস ইন বাংলাদেশ। এই দেখেন, এই যে SIBL সিকিউরিটিজ, ইউসিবি, ব্র্যাক ইপিএল, তারপরে হচ্ছে আপনার এই যশোরে যেমন একটা আছে আকিস, রয়্যাল, এই যে রয়্যাল ক্যাপিটাল যশোরে অফিস আছে। তো এইগুলো হচ্ছে আপনি তাহলে এইখানে এই শেয়ার রাখতে হয় কিসে, যেমন ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট করে শেয়ার রাখতে হয়, মানে টাকা রাখতে হয়, ঠিক সেরকম এই ব্রোকার হাউসগুলো, ধরে নেন ব্যাংক, মানে শেয়ারের ব্যাংক। আর স্টক এক্সচেঞ্জ ধরে নেন সেন্ট্রাল ব্যাংক। মানে একদম সহজ কথাই, মানে আমি জাস্ট বোঝানোর জন্য, কিন্তু সেম না, যেহেতু এটা ভিডিও আছে, এটা আবার মানে এই হুবু এরম বললেন না, এটা মানে এইটা, এটা কিন্তু সমস্যা। যা হোক, তো আপনার ব্রোকার হাউস হচ্ছে আপনার শেয়ারটারে জমা রাখবে, স্টক এক্সচেঞ্জ ওইটার কেনা বেচা এবং রেকর্ডটা স্টক এক্সচেঞ্জ রেখে দিবে, এবং এইটার সেন্ট্রাল রেকর্ড রাখবে হচ্ছে যে সেন্ট্রাল ডিপোজিট CDBL, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড। এই কোম্পানি হচ্ছে আপনার যে শেয়ার কার নামে কতটা আছে, এই নথি, এই রেকর্ড ডিজিটালি রাখবে হচ্ছে CDBL। আর ব্রোকারেজ হাউস হচ্ছে আপনারে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, সেখানে অ্যাকাউন্ট খুলে আপনি শেয়ার কেনা বেচা করতে পারবেন অনলাইনের মাধ্যমে, অনলাইনে হোক বা আপনার ওদের সরাসরি যে হোক, কোনো বিষয় না। তো এই ডিপি বা ব্রোকার হাউসে যে অ্যাকাউন্টটা করা হয় সেটা বলা হয় বিও অ্যাকাউন্ট, বা বেনিফিশিয়ারি ওনারশিপ ওনার অ্যাকাউন্ট, বা বিও অ্যাকাউন্ট। তো যে কোনো একটা ডিপিতে আপনি এই যে কোনো একটা ডিপিতে, বাংলাদেশে প্রচুর ডিপি আছে, অনেকগুলো মানে ইয়ে আছে, এগুলোতে অনলাইনে আপনি খুলে ফেলতে পারবেন। অথবা এই যে সিডিবিএল এর এই ওয়েবসাইটে এসেও আপনি বিও অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখানে দেখেন বিও অ্যাকাউন্ট ওপেনিং বলে কোনো একটা অপশন আছে, এই যে বিও অ্যাকাউন্ট ওপেনিং, এখানে গেলে এই যে অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম আছে, এই ফর্মটা ফিল আপ করে দিলেই আপনার কি বলে ফিল আপ করে জমা দিলাম। এইখানে অনলাইনেও করা যায়, কারণ অনলাইনেটা আমি দেখতেছি, ওয়েট, এই যে এখানে হচ্ছে এই যে এখানে আপনার ডিপোজিটরি পার্টিসিপেন্টের লিস্টও আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে যে আপনার এরাই রেকর্ড রাখে, যে CDBL সবকিছু রেকর্ড রাখে, এখানে আপনি পেয়ে যাবেন। বহুত আছে বাংলাদেশে, যে কোনো একটা ইয়েতে আপনি একটা বিও অ্যাকাউন্ট খুলে নিলেন, বিও অ্যাকাউন্টের চার্জ মনে হয় এখন 410 টাকা বা 450 টাকা এরকম কিছু একটা হবে। এটা দিয়ে আপনি বিও অ্যাকাউন্ট ওপেন করলেন, ওপেন করার পরে আপনি সেখানে কি বলে শেয়ার কেনা বেচা করতে পারবেন। আচ্ছা, তো বিও অ্যাকাউন্ট আপনার কি সেটা বুঝাই দিলাম। ডিপি কারা, ডিপি হচ্ছে যে ব্যাংকে যেমন শেয়ার এই টাকা রাখা যায়, শেয়ার কেনা বেচা করার জন্য আপনার বিও অ্যাকাউন্ট লাগে, সেই বিও অ্যাকাউন্টটা পরিচালনা করে কারা, ব্যাংক যেমন আপনার অ্যাকাউন্ট খোলার সুযোগ দেয়, বিও অ্যাকাউন্ট খোলার সুযোগ দেয় হচ্ছে ডিপোজিটরি পার্টিসিপেন্ট বা ব্রোকারেজ হাউস। তো আপনি শেয়ার ব্যবসা শুরু করতে গেলে প্রথমে ডিপোজিটরি, মানে যে কোনো একটা এর ওয়েবসাইটে যাবেন, যেমন ধরেন এই যে রয়্যাল ক্যাপিটাল, হ্যাঁ, এদের ওয়েবসাইটে যেও আপনি, মানে এদের বিও অ্যাকাউন্টে যে ওপেনিং বিও অ্যাকাউন্টের ইয়ে আছে, তারপরে আছে ব্র্যাক ইপিএল, স্টক ব্রোকার্স লিমিটেড, এদের ওয়েবসাইটে যেও আপনি করতে পারবেন। তারপরে হচ্ছে ইবিএল এর আছে, ইবিএল সিকিউরিটিজ লিমিটেড, মানে অনেক আছে। মানে আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি। এখানে যে আপনি এখানেও ওদের বিও অ্যাকাউন্ট ওপেনিং এর অপশন আছে, জাস্ট আপনার ইনফরমেশন দিয়ে আইডি কার্ডটা দিয়ে ফি প্রদান করে দিলেই ওরা আপনার কি বলে ইয়ে দিয়ে দেবে, মানে কয়েকদিন বা 2 দিন মনে হয় সময় নেয়, 2 থেকে 3 দিন, তার মধ্যে ওরা আপনার অ্যাকাউন্ট ওপেন করে SMS দিয়ে দিবে। তাহলে ওদের অ্যাপ আছে, অ্যাপের মাধ্যমে আপনি কোম্পানির শেয়ার কেনা বেচা করতে পারবেন। তাহলে স্টক এক্সচেঞ্জ, ডিপি বা ব্রোকারেজ হাউস আর বিও অ্যাকাউন্ট, এইগুলো সবার ক্লিয়ার কিনা একটু বলেন, তাহলে আমি সামনে যাব। স্যার আমার একটা কোশ্চেন আছে। বলেন। স্যার এই যে এই ব্রোকাররা কিভাবে মানে প্রফিট পায়? যখন কোনো ব্যক্তি কোনো কোম্পানির পার্সেন্টেজ কিনতেছে, তখন তো তার এবং সেই কোম্পানির মধ্যে লাভ লস হচ্ছে, কিংবা ওই স্টক হাউসের সাথে হচ্ছে, তাহলে ব্রোকাররা এর থেকে কিভাবে প্রফিট পাচ্ছে? ব্রোকারের কমিশন আছে, প্রত্যেকটা কমিশনে বাংলাদেশে 25 পয়সা থেকে 40 পয়সা কমিশন আছে। ধরেন আপনি 100 টাকা শেয়ার কিনলেন, 40 পয়সা ওই ব্রোকারেজ হাউস নিয়ে নিবে, মানে আপনার দাম পড়বে 100 টাকা 40 পয়সা। কথা বুঝছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওরা মানে একটা কমিশন লাভ নেবে, ওরা ওদের আপনার কাছ ফ্রি থেকে সার্ভিস দিবে না, তো ব্রোকার মানে হচ্ছে মানে ব্যাংকের মতোই, ব্যাংকে যেমন টাকা রাখা যায়,
ব্রোকারেজ হাউসে অ্যাকাউন্ট খুলে শেয়ার রাখা যায়, মানে শেয়ার কেনা বেচা করা যায়। তো আপনার এই যে অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার কেনা বেচা করতে হয় এটা বলা হয় বিও অ্যাকাউন্ট। আর এই যে কে কার নামে কয়টা শেয়ার আছে, কে কখন কিনলো, কে কখন কার কাছে বেচলো, এই জিনিসটা হিসাব রাখে যে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, এটা হিসাব কিতাব রাখে। আর এই যে ট্রেডের কার্যক্রমটা সম্পন্ন করে কি স্টক এক্সচেঞ্জ বা ঢাকা, মানে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগাং স্টক এক্সচেঞ্জ। আর বিএসইসি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কি করে, কার কতটা শেয়ারের অনুমোদন দিবে, কে কতটুকু পাবলিকলি অফার করতে পারবে, কার কিভাবে নিয়ন্ত্রণ করবে, ওই স্টক এক্সচেঞ্জ কিভাবে কাজ করবে, সেটাও বলে দেয়। এই যে মানে এই সিকিউরিটি, মানে এক কথাই এরা কন্ট্রোল করে, মানে এই যে পুরো শেয়ার পদ্ধতিটা কন্ট্রোল করে হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। মানে এরা হচ্ছে ধরেন একরকম গভর্নমেন্টের মতো আর কি, পাওয়ারফুল। যে এরা হচ্ছে যে সিকিউরিটি, মানে স্টক এক্সচেঞ্জ কিভাবে চলবে, ব্রোকারেজ হাউস কিভাবে চলবে, ওই সিডিবিএল কিভাবে চলবে, সবাইরে ডিরেকশন দেয় হচ্ছে এই স্টক, মানে সবাই নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রক সংস্থা। আচ্ছা, এখন আসি যে আপনি যে বলছেন যে স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জে ঢোকেন, প্রতিদিনের সূচক এই যে দেখতে পাবেন। ধরেন একটা খুব ভালো কোম্পানি, দেখা যাচ্ছে যে আমি একটা কোম্পানির নাম বলেন আপনারা। স্যার বসুন্ধরা গ্রুপ। ধরেন স্কয়ার ফার্মাসিউটিক্যাল, স্কয়ার ডিএফএসসি বসুন্ধরা, দেখা যাচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালের মধ্যে ঢুকলেন। স্কয়ার ফার্মাসিউটিক্যালের মধ্যে ঢুকে অনেক সময় ফার্স্ট টাইম দেখেন এখন লাস্ট ট্রেডিং প্রাইস ছিল 55 টাকা, কিন্তু এর আদি প্রাইস মানে ফেস ভ্যালু, আদি প্রাইস বলতে ফেস ভ্যালু, এ 10 টাকা দামে শুরু করছিল, এটা বাড়তে বাড়তে দেখেন 2 বছরের গ্রাফ পর্যন্ত এখানে দেখা যায় মূল্য ওঠানামা। আপনি দেখতে পাচ্ছেন যে কত তারিখে কত মূল্য ওঠানামা করছে, এটা দেখতে পারলেন। আচ্ছা, এরপরে হচ্ছে এটা সেক্টর কি, ধরেন এটা হচ্ছে যে স্কয়ার টেক্সটাইল, সরি এটা স্কয়ার টেক্সটাইল, এটা সেক্টর কি টেক্সটাইল, স্কয়ার টেক্সটাইল পিএলসি, ওই যে পাবলিক লিমিটেড কোম্পানি। এখন দেখেন এই যে অথরাইজড ক্যাপিটাল, এই যে এটা কিন্তু মিলিয়নে, 3000 মিলিয়ন, মানে 300 কোটি টাকার অথরাইজড ক্যাপিটাল। সে তার মধ্যে বিক্রি করে দিছে অলরেডি, এই যে এত এত মিলিয়ন টাকার সিকিউরিটি সে বিক্রি করে, তার হাতে আছে এখন এত, মানে সবকিছু তো সে ছাড়ে নাই, সে কিছু এখনো রেখে দিছে। পাবলিক অফারিং এর মধ্যেও সবকিছু ছাড়ে নাই, কিছু অংশ রেখে দিছে। আচ্ছা, এরপরে দেখেন ডিভিডেন্ড, এই 23 সালে সে 30% দিছে, 22 সালে 25%, এটা কিন্তু ফেস ভ্যালুর উপরে। আচ্ছা, এবার দেখেন এই Q3 পর্যন্ত তার মানে ইনকাম কত হয়েছে পার শেয়ারে, ইপিএস মানে আর্নিং পার শেয়ার, এর হচ্ছে এত টাকা হয়েছে 4 টাকা। তো যাই হোক, এর তলায় যদি আসেন প্রফিট লস প্রতি বছর কত কত করতেছে সেটাও আপনারা দেখতে পাবেন এখানে। আর এই যে ডিভিডেন্ড ইল্ড, মানে আপনার যত ইনভেস্ট আছে তার উপরে এই যে গত বছর দিয়েছে 4.5%, তারা এর মানে যখন যেমন লাভ হয় তখন ওরা তত টাকা আপনারা লাভ দেয়। আর এই যে দাম যখন আপনি কম বেশি, তখন কিনলেন এক দামে, কিছুদিন পরে আছে এইখানে আপনি কিনলেন, দাম কিছুদিন পরে বেড়ে গেল, তখন বেশি দিন লাভ হইলো, আবার এখানে কিনলেন, এখানে এসে বেশি দিলেন, লস হইলো। এই লসটারে বলা হয় ক্যাপিটাল গেইন, আর ডিভিডেন্ড, আর ওই যে লাভের অংশ আপনি পান এটারে বলা হয় ডিভিডেন্ড। এই 2 রকমের ইনকাম সেকেন্ডারি শেয়ার থেকে হইতে পারে। এই মোটামুটি একটা ওভারভিউ, এই নিয়ে বহুত কথাবার্তা বলা যায়, এত কিছু আমার দরকার নাই, জাস্ট ইকোনমিক্সের ফান্ডামেন্টাল এত কিছু দেখানোর দরকার ছিল না, জাস্ট আপনাদের একটু ক্লিয়ার করার জন্য দেখালাম আর কি। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? তাহলে আজকে এই পর্যন্ত স্টপ করবো। স্যার কোন